আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, নাট্যকলার ভাইবা আপনারা জেনারেলি চারুকলার যেরকম এক্সাম দিয়েছেন ওরকম একটা ক্রিয়েটিভ বিষয়ের উপর বেস করেই হবে। এইটা হইতেছে মৌখিক বা ভাইবা যেটাকে আমরা বলি এরকম ধরনের থাকে। আর চারুকলাটা ড্রয়িং বা মিডিয়া বেস পরীক্ষা থাকে সাধারণত। তো যে সকল অ্যাক্টিভিটিস আছে যেটা সরাসরি মৌখিক উপস্থাপনার মাধ্যমে আপনি সরাসরি এক্সাম হল অ্যাটেন্ড করছেন, ওই যাবতীয় বিষয়গুলোকে কেন্দ্র করে যেই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে নাট্যকলার ভাইবা আমরা আবার বলতে পারি। সো জেনারেলি আসলে এটা কেমন হয়, এর পেছনে বেশ কিছু ফ্যাক্টরস কাজ করে যেগুলো হচ্ছে আপনাদের এক্সাম হলে যাওয়ার আগে নিজেদের ভালোভাবে প্রিপেয়ার করে তৈরি করতে হবে। হ্যাঁ, তো ইতিমধ্যে হয়তো অলরেডি আপনারা চয়েস দিয়ে দিয়েছেন ডিউর। আর যারা যারা সিইউতে এক্সাম দিবেন তারা হয়তো বা সরাসরি জানেন যে 15, 16, 17 এই 3টা দিনে একটা দিনে আপনাদের সিইউর হচ্ছে নাট্যকলার ভাইবার ডেটটা পড়েছে। হ্যাঁ, সো এই যাবতীয় ব্যাপারগুলোকে কেন্দ্র করে এক্সাম টাইমটা আসলে কত সময় থাকে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আপনার মেইন যে এক্সাম থাকবে এই এক্সাম সরাসরি হচ্ছে আপনি সর্বোচ্চ 5 মিনিটের ভেতরে আপনাকে ছেড়ে দিবে। হ্যাঁ, 5 থেকে 7 মিনিট। বা যারা ডিইউতে এক্সাম দিবেন তারা সরাসরি 2 ধাপে পরীক্ষাটা দিবেন। প্রথম ধাপে হচ্ছে আপনাদের প্রাথমিক সিলেকশন করবে ভাইভাতে, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে সরাসরি আপনাকে চূড়ান্ত সিলেকশন করবে। ঠিক আছে? তো প্রাইমারি সিলেকশনটা আমরা স্টেপ বাই স্টেপ যাব, সমস্যা নাই। কিন্তু তার আগে আমি বলে দিই যে দুইটার ভেতর কমন ফ্যাক্টরটা আসলে কি নাট্যকলার ভাইভাতে। এখানে একটা জুরি বোর্ড, এখানে হচ্ছে একটা এক্সাম বোর্ড থাকে। এক্সাম বোর্ডের 5 জন টিচার থাকে। সেই 5 জন টিচার আপনাদের পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে ভাইভাটা নিবেন। মোট 3 থেকে 4টা স্টেজ, স্পেসিফিক স্টেপে কোয়েশ্চেন্স আসে। তার আপনাকে আস্ক করবে, আপনারা সেগুলোকে অ্যান্সার করবেন। তো প্রথম যে স্টেপটা হইতেছে সেটা আপনাকে আপনার পরিচয় পর্ব। দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে আপনি কি কি অ্যাক্টিভিটিস জানেন বা পারেন এইটা। হ্যাঁ, তৃতীয় যে বিষয়টা হচ্ছে তারা আপনাকে যদি একটু পছন্দ করে বা আপনার অ্যাক্টিভিটি যদি তাদের পছন্দ হয় বা মনে হয় যে হ্যাঁ আপনাকে রাখা যেতে পারে, দেন আপনার সিট বা আপনার স্পেসটাকে এক্সপ্যান্ড করবে। দেন তারা সেভাবে আপনাকে সরাসরি সুযোগটা দিবে। অলরেডি আমি নাট্যকলার উপরে একটা প্রপার ভিডিও আপলোড করেছি, সেখানে আমি এক্সপ্লেন করেছি যে মোট কতজন স্টুডেন্ট সাধারণত অ্যাটেন্ড করতে পারে পরীক্ষা, বা সায়েন্স থেকে কতজন নেয়, কমার্স থেকে কতজন নেয়, আর্টস থেকে কয়জন নেয়। তো যারা এই পরীক্ষায় এসএসসি তে আর্টস এর স্টুডেন্ট ছিলেন তাদের কিন্তু প্রাধান্য বা সুযোগটা বেশি দেওয়া হবে নাট্যকলায়। দেন সায়েন্স, তারপর কমার্স স্টুডেন্ট। এটা হচ্ছে ডিউর জন্য। আর যারা চিটাগাং ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন বি1 ইউনিটে, তারা অলরেডি যারা কোয়ালিফাইড হয়েছেন এমসিকিউতে তারা এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখানে সম্ভবত স্পেসিফিক ওরকম কোনো রেশিও বা হিসাব করা নাই। গেল। এবার আমরা কথাবার্তা বলবো যে এই যে জুরি বোর্ড থাকে এক্সাম হলে আপনি যখন পারফরমেন্স করবেন তখন সরাসরি আসলে আপনাকে কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দিতে হবে বা কি কি বিষয়ের উপর বেস করে আপনি আপনার প্রস্তুতিটাকে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন, এরকম নানাবিধ ব্যাপার। ঠিক আছে, আমরা আমাদের সাকসেস স্টোরি শেয়ার করবো, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। বাট তার আগে হচ্ছে কিছু কিছু কমন বিষয় আসলে জানাটা খুব জরুরি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? জি ভাইয়া। ভেরি নাইস। সো প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনার নিজস্ব পরিচিতি, আপনি কিভাবে নিজেকে পরিচিত করবেন সবার আগে যাওয়ার পরে এক্সাম হলে, এই বিষয়টি আগে নির্ধারণ করতে হবে, বা আপনাকে আগে একটা ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে, যেটা আমি বলতেছিলাম। সো এই পার্টে সর্বোচ্চ আপনি 20 সেকেন্ড টু 30 সেকেন্ড টাইম পাবেন নিজেকে উপস্থাপন করার জন্য। আর এর মাধ্যমেই হচ্ছে আপনাকে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, সাধারণত প্রত্যেকটা স্টুডেন্ট যেটা করে সাধারণত। এই ইমপ্রেশন ক্রিয়েট করার মাধ্যমেই হচ্ছে আপনার ওই কনফিডেন্ট কথা বলার ধরন, প্রোনাউন্সিয়েশন, যাই বলি না কেন, আপনার ওভারঅল অ্যাক্টিভিটিস, বা আপনি কিভাবে নিজেকে তুলে ধরতে চাইতেছেন, এই যাবতীয় যে ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলো আপনাকে নিজের থেকে আপনি কিভাবে উপস্থাপন করতেছেন সবকিছু এক্সামিনারের
চোখে পড়লো, দেন সে আপনাকে মানে তারা হচ্ছে সেভাবে কিছু পয়েন্ট অফ ভিউ গুলো ফিক্স করে নিল যে হ্যাঁ, আপনাকে তারা নেক্সট কোয়েশ্চেন করবে কিনা বা কিভাবে কি করবে, ঠিক আছে, এরকম। সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে, এটা ডিউর ক্ষেত্রেও সিউর ক্ষেত্রেও, সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের কিছু কমন কোয়েশ্চেন্স করা হয়, যেটা আপনার ভাইবাতে সব থেকে বেশি পরিমাণ আসা কোয়েশ্চেন্স এর ভেতর অন্যতম। আর এই কোয়েশ্চেন্স এর অ্যান্সার করার ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক বেশি ভ্যাবাচ্যাকা টাইপ খেয়ে যায় বা অনেক বেশি পরিমাণে একটা জটিলতার সম্মুখীন হয়, যেটা হচ্ছে আমাদের ভাইবার সেকেন্ড স্টেজ যাই বলি না কেন। এর ভেতর হচ্ছে যেমন প্রথমটা যে আপনি এই সাবজেক্টে কেন পড়তে চাইতেছেন, সেকেন্ডলি হচ্ছে যে আপনার বাসা থেকে কি অ্যালাউ করবে আপনি এই সাবজেক্টে যে পড়তেছেন সেখানে ক্যারিয়ার তৈরি করা বা কিছু। থার্ডলি হচ্ছে যে আপনি পড়তে চাইতেছেন এই সাবজেক্টে, সেক্ষেত্রে তারা কি ফুলফিল সাপোর্ট করে বাসার থেকে, এরকম। সো আপনারা জানেন অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে তারা এখানে যখন নিজেদের ক্যারিয়ার করেছে, তারা অবশ্যই চাবে যারা পরবর্তীতে এখানে আসবে, প্র্যাকটিস করবে, ক্যারিয়ার করবে, তারা যেন অবশ্যই অবশ্যই একটা প্রপার, কি বলেন তো, একটা প্রপার হচ্ছে স্বাধীন মুক্তমনা অবস্থায় নিজেদের তৈরি করতে পারে, এরকম। ঠিক আছে, এটা হইতেছে সেকেন্ড স্টেজের কোয়েশ্চেন্স থাকে। বাট এই সেকেন্ড স্টেজের একটু আগে আরো কিছু পয়েন্টস অফ ভিউ আছে যেগুলো আপনাদের অবশ্যই ইন্ট্রোডিউস করানো দরকার আপনাদের সাথে, যে আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা ডিসকাশন করব, ক্লাস করব, প্র্যাকটিস হবে, সমস্যা নাই। বাট তার আগে হচ্ছে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, সো থার্ড যে ব্যাপারটা হচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিছু কমন ফ্যাক্টর থাকে যেটা তারা দেখতে চায় বা জানতে চায়। আপনি প্রথম পরিচয় রাউন্ড দেওয়ার পরে আপনি হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক সার্টিফিকেট ক্যারি করে, বা তারা ছোটবেলা থেকে একটা কালচারাল অ্যাক্টিভিটিস এর থ্রুতে বড় হয়েছে, তাদের একটা মোটিভেশন আলাদা ছিল, কেউ নৃত্য করে, কেউ সঙ্গীত করে, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, এরকম অনেক অ্যাক্টিভিটিস থাকে। সো অনেক স্টুডেন্ট আছে যারা এরকম অ্যাক্টিভিটিস রিলেটেড বিষয়ের সাথে যুক্ত থাকে, তারা সরাসরি হচ্ছে এই বিষয়টাকে উপস্থাপন করে ওইখানে, বা ওই ওরিয়েন্টেড ব্যাপারটাকেই তারা বেশি পরিমাণে পুশ করার চেষ্টা করে, স্টুডেন্টরা বিশেষ করে যারা এক্সাম দেয়। সো তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যখন র্যান্ডমলি বলতেছেন, বা তারা যখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোনো অ্যাক্টিভিটিস পারেন কিনা, বা আপনার এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, আপনি যেহেতু জানেন, অলরেডি জানেন হয়তোবা, আপনারা যারা হয়তোবা এই বিষয়টায় নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের হচ্ছে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে, তাই না? তো আলটিমেটলি আপনারা কে কোন বিষয়ে খুব ভালো পারেন বা জানেন, খুব স্বয়ংসম্পূর্ণ, এট দ্য সেম টাইম আপনারা হচ্ছে কোন পার্টিকুলার বিষয়ে আসলে খুবই ভালো অভ্যস্ত, বা আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি এই বিষয়টাতে এক্সাম হলকে, এক্সামিনারকে মন্ত্রমুগ্ধ করে দিতে পারবেন, এই বিষয়টা আপনাদের একটু আইডেন্টিফাই করতে হবে ডে টু এর জন্য, যেন আপনারা সরাসরি এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করতে পারেন। ওকে, এইবার এই যে তিনটা বিষয় আমি বললাম, মোস্ট কমন সিনারি হচ্ছে এর উপর বেস করে এক্সামটা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু তারপরে এর বাইরে আরেকটা স্টেপ আছে, এটা হচ্ছে ফোর্থ নাম্বার স্টেপ। ফোর্থ নাম্বার স্টেপ হচ্ছে যে তারা আপনাকে এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স করে, একটু তাত্ত্বিক বেস কোয়েশ্চেন, যেটা হয়তো বা আপনার সরাসরি আহ, আপনার যে নাট্যকলার যে বিভিন্ন বিষয় আছে এটার সাথে কানেক্টেড। সো আপনাকে অবশ্যই ওই পার্টিকুলার ব্যাপারের সাথে কিছু জ্ঞান নিয়ে যেতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা হয়ে গেল আমাদের জানা, বা আমাদের যেই অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি কিভাবে শিখবেন বা জানবেন, বা এর ওভারঅল বিষয়গুলোর উপর বেস করে কিছু কথাবার্তা। এখন আমরা জানবো যে আপনাদের নিজস্ব স্পেসিফিক জায়গার দিক থেকে আপনারা নিজেদের কিভাবে তৈরি করবেন এরকম কমন ব্যাপারটি, বা যেগুলো বিষয় আপনাদের ডেইলি রিচেক দেওয়া লাগবে। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আপনার কনফিডেন্ট। আপনার যত ভালো কনফিডেন্ট লেভেল থাকবে এক্সাম হলে, আপনি তত ভালো এগিয়ে যাবেন। সেকেন্ডলি হচ্ছে যে লাউডলি কথা বলা, ঠিক আছে? আমাদের ভেতর এমন অনেক স্টুডেন্টরাই আছেন, বা আপনাদের অনেকেই আছেন যারা লাউডলি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা হঠাৎ করে যখন আপনি এক্সাম হলে অনেক টিচারের সামনে যাচ্ছেন,
এই টিচার আপনার সামনে বসে আছে, ঠিক আছে? তার চোখ আপনার চোখ চোখ মানে একদম ফেস টু ফেস হচ্ছে। আপনি হঠাৎ করে সাডেনলি ব্ল্যাঙ্ক হয়ে গেলেন বা আপনি অনেক হঠাৎ করে নার্ভাস ফিল করতেছেন, ঠিক আছে? বা আপনার যে কনফিডেন্টটা আছে সাডেনলি এটা ব্রেক খাচ্ছে। আপনার মনে হচ্ছে যে এখন কি হবে? আপনি যখন কথা বলতেছেন তখন মাম্বলিং আসতেছে। অনেক থতমত অবস্থা, কাঁপাকাঁপি শুরু করে দিছেন। লাইক এরকম। আপনি যখন কোনো কিছু এক্সপ্রেস করার ট্রাই করতেছেন বা বলার ট্রাই করছেন তখন অনেক বেশি পরিমাণে তোতলাচ্ছেন এক কথায়। ঠিক আছে? তো এইরকম যাবতীয় যে অ্যাক্টিভিটিস বা বিষয়গুলো আছে, এইটা কিন্তু খুবই নেগেটিভ ব্যাপার এক্সাম হলে। কারণ আপনি যখন এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, তারা এক চান্সে আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে। কারণ ইনি ফার্স্ট গেলেন আপনার তো বুঝে গেছে তারা যে আপনার ভিতরে কতটুকু জোর আছে। আপনি আদৌ নেক্সট স্টেজে কতটুকু পারফরমেন্স করতে পারবেন বা পারবেন না, বা আপনাদের আদৌ সম্ভব কিনা। সো অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর এক্সপ্রেশন। যে আপনি প্রথমত যখন নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন বা আপনার যেই ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো আছে, ঠিক আছে, আপনি আপনি মনে করেন যে ধুমায় প্রিপারেশন নিয়ে গেলেন, এক্সাম দিচ্ছেন বা দিবেন, মন স্থির করে গেলেন যে না আসলে ডিইউ তে পড়ার ইচ্ছা আছে, সো যেহেতু অন্যান্য ইউনিটে হয়নি বা আপনি হয়তো বা অন্যান্য ইউনিটের জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে আসলে ওইটা ওইভাবে আসেনি বা আপনার মনোভূত হয়নি, কিন্তু ওই যে ডিউতে পড়ার ইচ্ছা বা ঢাকায় থাকবেন বা ঢাকার ভেতরে আর নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে চাচ্ছেন, এরকম নানাবিধ ব্যাপার স্যাপার। সো এই যাবতীয় ব্যাপারগুলোকে ক্ল্যারিটি আনার জন্য আপনি হচ্ছে এখন ডিউতে পড়তে চান, এখন সেটা নাট্যকলা হোক বা আদার্স কোনো সাবজেক্টে হোক। ফর দ্যাট রিজন আপনি এখন কি করলেন, আপনি সরাসরি হচ্ছে ওই নাট্যকলা এই ব্যাপারটাকে পুশ করলেন। কিন্তু যদি নিজেকে কন্টিনিউ করতে চান এখানে স্টাডিতে, দেন আপনাকে অবশ্যই এই বিষয়টাকে ক্ল্যারিটি রাখতে হবে নিজের ভিতরে, যেন আপনি যেই কথাবার্তা বলতেছেন বা আপনার যে উপস্থাপনা আছে বা আপনি যেভাবে নিজেকে তৈরি করে গিয়েছেন এখানে প্রিপারেশনের থ্রুতে, সেই যাবতীয় ব্যাপারগুলো যেন ওইখানে অ্যাকুরেসি মেনটেন্স করে আনতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। ঠিক আছে? যেটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয় এক্সাম হলে আপনি নিজেকে কিভাবে তুলে ধরতেছেন, অর আপনার ওভারঅল অ্যাক্টিভিটিসটা আসলে কেমন যাচ্ছে, আপনি আর কতটুকু তৈরি করতে পারলে নিজেকে হয়তো অনেক ভালো করতে পারেন, এরকম যাবতীয় ব্যাপার। সো দ্য মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যায় এই কনফিডেন্ট ব্রেকের কারণে। আর তারা দেখা যাচ্ছে হুট করে এক্সাম হলে ওই মোমেন্টামে তারা হচ্ছে আর ভালো কিছু পারফরমেন্স দিতে পারতেছে না। অথচ তারা দেখা গেছে অনেক ভালো গান করে, নাচ করে, বা তারা হয়তো বা নিজেকে সেভাবে তৈরি করে নিয়ে গিয়েছিল যে অনেক কথা বলবে, এটা সেটা নানাবিধ ব্যাপার স্যাপার। বাট ইন দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট এটা হয় না। ফর দ্যাট রিজন, যেহেতু তাদের আগে এক্সপিরিয়েন্স ছিল না, আগে হয়তো বা অনেক অন্য কাজে বা কার্যক্রমে এক্সপিরিয়েন্স ছিল যে হ্যাঁ তারা এইভাবে মানে নিজেকে প্রেজেন্ট করবে, ওইভাবে প্রেজেন্ট করবে। বাট ওই এইরকম টাইপের এক্সপিরিয়েন্স যেহেতু আগে ছিল না, যার কারণে তারা পিছিয়ে পড়ে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? থার্ড ব্যাপারটা হচ্ছে একটু শুদ্ধ ভাষায় কথা বলা। হ্যাঁ? এক্সাম হলে তারা দুইটা কমন জিনিস আপনার পরোক্ষ করবে। একটা হচ্ছে আপনি শুদ্ধভাবে কথা বলতে পারেন কিনা। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ জানেন। এটা হচ্ছে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ। বা আপনি যখন কথা বলেন আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের টানটা অনেক বেশি চলে আসে। যেমন যারা চিটাগাং এ থাকে, নোয়াখালীতে থাকে বা সিলেটে থাকে, তাদের ভেতর কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে যারা রাজশাহীর দিকে থাকে তাদের ভেতর কিন্তু একটা টান আসে। একটা পার্টিকুলার ওয়ার্ড আছে, ভোকাল আছে, যেই ওই পার্টিকুলার এরিয়ায় কি বলেন তো, যখন আপনি প্রোনাউন্সিয়েশন বের করতেছেন মুখ থেকে তখন ওই স্পেসিফিক যেই ওয়ার্ড রিলেটেড জায়গাগুলো আছে, হ্যাঁ, ওই ওয়ার্ড রিলেটেড জায়গাগুলো হচ্ছে অনেকটা ব্রেক খাচ্ছে, যার কারণে কিন্তু আপনি সরাসরি কি সঠিক উচ্চারণ করতেছেন না। তো এই মিস্টেকস গুলো কিন্তু ধরা হবে। সো এই জায়গাগুলো আপনাকে একটু কারেকশন করতে হবে। মনে করেন যে আপনি যখন কথাবার্তা বলছেন তখন ট্রাই করেন যত সম্ভব যতদূর শেষ চেষ্টা করা একটু শুদ্ধভাবে কথা বলা। বা তারা যদি আপনাকে পার্টিকুলার কোনো কোয়েশ্চেন আস্ক করে যে আপনি এই সেন্টেন্সটা পড়ে শুনান,
বা এখানে একটা বই আছে, এই বইয়ের প্রথম 4 লাইন পড়ে শোনান। দেন আপনি কিন্তু ওইটাকে তখনই সেই শুদ্ধ বাংলায় প্রোনাউন্সিয়েশন করবেন বা বলার চেষ্টা করবেন। ঠিক ওই মুহূর্তে কিন্তু তারা আপনাকে হাইলাইট করে আইডেন্টিফাই করে ফেলবে। এটা হচ্ছে একটা এক্সামের কি বলে? একটা মানে একটা টাইপস অফ মানে প্রসেস থাকে, যেই প্রসেসের থ্রুতে আপনাকে যেতে হয়। আর এটা খুবই কমন। এটা খুবই মানে ইজিয়েস্ট একটা টাস্ক যে তারা আপনাকে টেবিলের উপর একটা বই দিবে, সেই বইটা দেখে, দেখে আপনাকে ৪ লাইন বা ৫ লাইন পড়তে হবে। বা ২ লাইন পড়ে আপনাকে তাদের শোনাতে হবে। ওই ২ লাইন সেন্টেন্সটা এমনভাবে সেট করা থাকে যে আপনি যেন সরাসরি ওই বিষয়গুলোকে ওইভাবে অ্যান্সার করতে পারেন। বাট ওর যে একটা শুদ্ধ ব্যাপারটা আছে, ওইটা সেইভাবে চলিত শুদ্ধ বাংলা আপনি অ্যান্সার করতে পারছেন কিনা বা বলতে পারছেন কিনা, এই জিনিসটা তখন খুব বেশি মুখ্য ব্যাপার হয়ে কাজ করে। বুঝছেন? তো নিশ্চয়ই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। সো যখন আপনি কোনো পার্টিকুলার কোয়েশ্চেনস অ্যান্সার করতেছেন বা এরকম টাইপের কথা বলার চেষ্টা করছেন, তখন অবশ্যই, অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত এই মোমেন্টে এই ব্যাপারগুলোকে অ্যাডজাস্ট করে অ্যান্সার করা। আদারওয়াইজ কিন্তু আপনার স্কোর কমে আসবে। or they will not eligible you in this particular area. তার প্রতিটা বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন্স কি অ্যাডজাস্ট করে অ্যান্সার করা হয়ে থাকে। এবার আমরা কথাবার্তা বলবো এক্সাম কমিটি রিলেটেড যাবতীয় বিষয় নিয়ে। তো অনেকে আসলে নাট্যকলার ভাইভাতে এই বিষয়টা বুঝে না যে এক্সামের এনভায়রনমেন্ট, এক্সামের যে ওভারঅল অ্যাক্টিভিটিস আছে, আপনি কতগুলো স্টেপে এক্সাম গুলো দিচ্ছেন, বা এক কথায় যদি বলি উপস্থিত বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া, যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নতুন ভাবে এই জিনিসটাকে অ্যাটেন্ড করছেন, বা আপনার যে যাবতীয় আহ, কি বলা যেতে পারে, আপনার মানে আপনি লাইক এতদিন অনেক কিছু করেছেন আপনার জীবনে, স্কুল কলেজ লাইফে, হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ ছিলেন। সাপোজ আপনি হচ্ছে প্রেম করলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, যারা অনেক রিচ আছেন তাদের বিষয় আলাদা, তাদের তো নিশ্চয়ই গাড়ি আছে, সো ড্রাইভিং, এটা সেটা, বাইক, হাবি যাবে অনেক কিছু। বাট ইন ইউর লাইফ, when you attend a drama and dramatics viva, you 100% experience different মানে ডিফারেন্ট ফিলিংস আর কি এক্সপিরিয়েন্স করতেছেন। কারণ এইটা খুবই ডিফারেন্ট স্পেস, ডিফারেন্ট জায়গা। সো যে যত ভালোই কনফিডেন্ট লেভেল নিয়ে যান থাকেন না কেন, একটু ব্রেক হয়। তো এই এক্সাম কমিটিটা আসলে কি বা তারা কি করে, এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এক্সাম কমিটি বসেই আছে যে একজন স্টুডেন্টকে কিভাবে ডিসকোয়ালিফাই করে দেওয়া যায়, বা কত কম সংখ্যক স্টুডেন্টকে এলিজিবল করা যায়। যেহেতু খুব লিমিটেড সিট থাকে নাট্যকলা, আপনারা জানেন যে একটা চারুকলা থেকে নাট্যকলার সিট সংখ্যা অনেক কম থাকে। বিকজ এই পার্ট গুলো আসলে যারা পড়াশোনা করতে আসে তারা অনেক এক্সট্রাঅর্ডিনারি প্রতিভাবান হয়, তারা সরাসরি মিডিয়ার সাথে কানেক্টেড থাকে, আর তাদের যে ওভারঅল অ্যাক্টিভিটিস বিষয়গুলো আছে অনেক ডিফারেন্ট থাকে। সো দ্যাটস ওয়াই এই যে ২০০০ ৩০০০ বা ২০০-৩০০ স্টুডেন্ট যে পরীক্ষা দেয়, এক্সাম কমিটির কাজই থাকে যে আপনাকে ডিসকোয়ালিফাই করা। হ্যাঁ, আর আপনার কাজ থাকবে যে কিভাবে নিজেকে তুলে ধরা যায়, বা তারা যেগুলা আপনাকে কোয়েশ্চেন্স করতেছে বা আপনাকে পরোক্ষ করার চেষ্টা করতেছে, আপনি যেন সেগুলো 100% কোয়ালিফাই করতে পারেন। ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট, প্রোনাউন্সিয়েশন, এগুলাই। হ্যাঁ, অ্যান্সার করার টেকনিক্যাল জায়গা, এগুলাই। আচ্ছা, সো এক্সাম কমিটিতে কারা থাকে বা কতজন সদস্য থাকে এক্সাম বোর্ডে? এক্সাম বোর্ড আর কি, নট কমিটি। সো এক্সাম বোর্ডে মিনিমাম 4 থেকে 5 জন টিচার থাকে। ঠিক আছে? যদি স্টুডেন্ট রেশিও অনেক বেশি, স্টুডেন্ট সংখ্যা যদি অনেক নাম্বার যদি অনেক বেশি থাকে, দেন এক্সাম বোর্ডের টিচাররা 2-3টা বোর্ড নিয়ে বসে। সো দে উইল ডিভাইডেড ইউ ইন 2 or 3 ডিফারেন্ট সেকশন, যেখানে হচ্ছে আপনি সরাসরি এখানে যাওয়ার পরে এক্সামটা অ্যাটেন্ড করতে পারেন। এটা হচ্ছে বিষয়। মোস্ট অফ দ্য কমন কেসেস যেটা হয় যে আপনার যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের টিচাররাই হচ্ছে কমিটি এই বোর্ডে থাকে সাধারণত, আর ভাইবা বোর্ডে, আর হচ্ছে বাইরে থেকে হয়তো বা 2-1 জন গেস্ট টিচার আসতে পারে, ডিপেন্ড করে। সো দ্য মোস্ট অফ দ্য কমন কেসেস যেটা হয় যে আপনাদের ওই ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের টিচারই থাকে। যদি আমরা হিসাব করি এরকমও হতে পারে, এরকমও দেখা গিয়েছে যে নাট্যকলা থেকে 2 জন টিচার থাকলো,
বা চারুকলা থেকে একজন টিচার থাকলো, অথবা নৃত্যকলা বা সঙ্গীত থেকে একটা টিচার, একজন টিচার থাকলো। তো যে সকল টিচার এখানে এক্সামে কোশ্চেন করবে আপনাকে, তারা তাদের এরিয়া বা তাদের বিষয়াবলী থেকে কোশ্চেন করে সাধারণত। ঠিক আছে? তো অবশ্যই যখন আপনি এক্সাম দিচ্ছেন তখন এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হয় যে হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন দে উড লাইক টু নো ফ্রম ইউ। ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হয়। সেকেন্ডলি হচ্ছে যে আপনি যেই কোয়েশ্চেন্স এর অ্যান্সার করতেছেন সেটা কতটুকু অথেন্টিসিটির সাথে অ্যান্সার করতেছেন বা কতটুকু যৌক্তিক আছে এইটা। এটা খুব বড় কোনো রকেট সায়েন্স না যে আপনি অনেক বেশি পরিমাণে ভুলভ্রান্তিতে পড়ে যাবেন, অর ইউ উইল নট আইডেন্টিফাই অল দিস কোয়েশ্চেন্স অ্যান্সার এগুলা। থার্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি যে টাইপের কোশ্চেন অ্যান্সার করেন না কেন, এক্সাম বোর্ডের যারা এক্সাম মানে মেম্বাররা আছে তারা যেন আপনার মানে তারা যেন বদার ফিল না করে ওই কোশ্চেন এর উপর বেস করে, বা আপনি যে টাইপের কোশ্চেন গুলো অ্যান্সার করতেছেন, মানে সবসময় মাথায় রাখতে হবে যেন বেয়াদবিটা না হয়। ঠিক আছে? ইট উইল বি ফান ফর ইউ, কারণ দে আর ভেরি ফ্রেন্ডলি, দে উইল হেল্প ইউ আ লট ইন এক্সাম হল। সামটাইমস they will give you some clue or any kind of hints which will help you to identify your answer, or you will try on your own way. আপনি কোনো লাইক খুব বেশি পরিমাণে ওই যে বিসিএস এর কোয়েশ্চেনের ভাইবা যেরকম হয় ওরকম ফিল করবেন না। আপনি ফিল করবেন যে আপনার সামনে কিছু ক্রিয়েটিভ মানুষ বসে আছে and they will try to find out qualified student for their educational institute. হ্যাঁ, আর এই যাবতীয় ব্যাপার। সো আমরা যা বললাম এগুলো আপনারা যখন পরবর্তী রেকর্ডিং আকারে শুনবেন তখন তো আরো ভালোভাবে আইডিয়া করতে পারছেন। বাট ইন এ বেসিক কোয়েশ্চেন্স, বেসিক টার্মের যে বিষয়গুলো থাকে সেগুলো জানার জন্য আজকে যে ব্যাপারগুলো বলছি এগুলো যথেষ্ট। আর এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন যেন পরবর্তীতে কোনো অ্যাডজাস্ট মানে ঝামেলা না হয়। ওকে, এবার আমরা কথা বলতে পারবো অ্যাক্টিং নিয়ে। নাট্যকলায় এক্সাম কমিটির ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং আর বায়াস কোয়েশ্চেন্স হচ্ছে একটা ড্রামা প্রেজেন্ট করা, এনি কাইন্ড অফ ক্যারেক্টার। হ্যাঁ, মনে করেন আপনি আর আপনার ফ্রেন্ড হচ্ছে, আপনার ছোট ভাই হচ্ছে নতুন ঢাকায় আসছেন। এখন আপনার ছোট ভাই হারাই গেছে, সো ইউ ডোন্ট নো হোয়াট শুড ইউ ডু রাইট নাও। এখন এইটুক কি বিষয়কে কিভাবে আপনি মঞ্চস্থ করবেন, এই অ্যাক্টিভিটিসটাই দেখানো তাদের সামনে উপস্থাপন করছেন। অর দে উইল আস্ক ইউ এ কোয়েশ্চেন যে আপনি কি আপনি অভিনয় জানেন? এখন স্বাভাবিক ব্যাপার, আপনি তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে তো চান্স পেতে হবে। ফর দ্যাট রিজন আপনি তো কোনো কিছুতে না বলবেন না। দেন আপনি হচ্ছে কি করলেন? আপনি তাকে বললেন যে হ্যাঁ আপনি জানেন, না আপনি হচ্ছে অভিনয় জানেন। দেন আপনি অভিনয় করতেছেন। অভিনয়ের জন্য যা প্রয়োজন, একটা ২ টা ক্যারেক্টার ফিক্স করা, দেন সেই ক্যারেক্টার গুলোকে প্রেজেন্ট করা। দেন আপনি সেই ক্যারেক্টার গুলোকে প্রেজেন্ট করতেছেন ইন ইউর অন ইউর ওন ওয়ে। সো ওই জায়গাটা বিচার বিশ্লেষণে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অন্তত আপনি একটা পাকাপোক্ত অভিনয় নিজের থেকে শিখে যেতে পারেন। ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। এটার জন্য খুব বেশি পরিমাণে আপনাকে কোনো শেক্সপিয়ারের বড় প্লে বা পিএইচডি হোল্ডার হইতে হবে না। আপনি জাস্ট বাসায় বসে আয়নার সামনে দাঁড়ায় অথবা ভিডিও ক্যামেরা রেকর্ড করে নিজের থেকে কিছু প্র্যাকটিস বা প্লে করার চেষ্টা করবেন, যেটা হইতেছে আপনাকে একটু ভালোভাবে ওই ক্যারেক্টারের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করানো বা প্রেজেন্ট করানো যেন যায়। তারা আপনার ১০ থেকে ১৫ সেকেন্ডের অভিনয় সরাসরি দেখে বুঝে যাবে যে আপনি কতটুকু জানেন বা পারেন। অর সামটাইমস যেটা হয় যে ওনারাই আপনাকে একটা ক্যারেক্টার সিলেকশন করে দিবে। ঠিক আছে? যেই ক্যারেক্টারের উপর বেস করে হচ্ছে সরাসরি আপনাকে ওই টাইপের প্লে করতে হবে। আর আপনি যখন করতেছেন, আপনি কতটুকু কনফিডেন্ট আছে আপনার ভেতরে, আপনি কতটুকু এক্সপেরিয়েন্স এর সাথে বা ধৈর্যের সাথে ওই জিনিসটাকে উপস্থাপন করছেন, সবকিছু তারা বিচার বিশ্লেষণ করে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট। বাট ইন
ঢাকা ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স এখানে একটু ডিফারেন্ট হয়। এখানে তারা যেটা করে যে তারা 2-3 জন স্টুডেন্ট থাকে, ওই স্টুডেন্টকে একসাথে কোনো কিছু মঞ্চস্থ বা অভিনয় করতে বলে, যে অভিনয়টা একটু ডিফারেন্ট হয়। অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি যে একজন স্টুডেন্ট হচ্ছে যখন বলতেছে যে আপনি মনে করেন যে আপনি ময়মনসিংহ থেকে এসেছেন বা আপনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, সো ওই এক্সাম বোর্ডে কোইন্সিডেন্টলি দেখা যায় যে একজন টিচার আছেন যিনি ময়মনসিংহ বা নারায়ণগঞ্জ, দেন তারা আপনাকে সরাসরি আজ করতেছে যে আপনি কি নাকি চিনেন, ইনি কিন্তু আপনাদেরই এলাকার, বলেন তো এটার নামটা কি বা এরকম কিছু। দেন আপনি যদি না যান, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, কারণ আপনি যেটা জানেন না আপনি সেটা জানেন না, আপনি সেটা কনফিডেন্সিয়ালি সুন্দর করে আর্ট করে বলবেন, যেন তারা বুঝে যে হ্যাঁ আপনি এটা অ্যান্সার জানেন না। বাট ইফ ইউ ট্রাই টু প্রিটেন্ড দ্যাট যে আপনি তাকে চিনেন, জানেন, হ্যাঁ, ইউ আর ফ্রেন্ডলি ইনাফ টু নো ইচ আদার, এরকম টাইপের ইনফরমেশন, দেন পরবর্তী যদি এমন কোনো কোয়েশ্চেন্স করে তাকে রিলেটেড বা তার কোনো অ্যাক্টিভিটিস রিলেটেড, আর আপনি যদি সেটা অ্যান্সার করতে না পারেন, দেন ইউ উইল 100% লুজ ইউর স্কোর অ্যান্ড ওভারঅল অ্যাক্টিভিটিস। ঠিক আছে? আর এটা কিন্তু তাদের সামনে 100% আপনাকে নেগেটিভ প্রেজেন্ট করতেছে যে আরে আপনি তো জানেন না একটা জিনিস, আপনি প্রিটেন্ড করলেন যে আপনি বিষয়গুলোকে জানেন। তো এই ব্যাপারটাও কিন্তু যথেষ্ট বাজে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট যে নিজেকে সলিড রাখতে হবে, কনফিডেন্সিয়াল রাখতে হবে, অনেস্ট রাখতে হবে, আর যতটুকু অ্যান্সার করার চেষ্টা করতেছেন সেটা যেন পারফেক্ট হয় বা বেটার হয় বাকিদের থেকে, এইভাবে যেন নিজেকে তৈরি করতে পারেন। সো একটা দুটো অভিনয়, খুবই ছোট অভিনয়, যেমন আমি একটা বললাম যে সাচ অ্যাজ লাইক আপনি হচ্ছে প্রথম যাচ্ছেন ঢাকা শহরে, আপনি আর আপনার ছোট ভাই, সো হঠাৎ করে আপনি হারাই গেছেন বাবা মার সাথে, তো এখন কিভাবে হচ্ছে আপনি নিজেকে ম্যানেজ করবেন, সবকিছু নতুন, আপনার ভাইকে খুঁজবেন, বাবা মাকে কল দিবেন, ওভারঅল এভরিথিং। সো এইটুকুই মঞ্চস্থ করা বা প্লে করা হচ্ছে একটা মেইন ব্যাপার, যেন তারা এন্টারটেইনড হয়। মাঝে মাঝে আমরা এমনও দেখি যে সাম টাইপস অফ ড্রামা তারা হচ্ছে করতে বলে যে আপনি হচ্ছে তাদেরকে ভয় দিয়ে দেখান। ঠিক আছে? তাদের সামনে এমন ভাবে অভিনয় করেন যেন তারা ভয় পায়, বা আপনি তারা যেন তাদের সামনে এমন ভাবে অভিনয় করেন যে তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে হাসে। ইটস কাইন্ড অফ লাইক আ জোক ইউ আর স্প্রেড অ্যারাউন্ড অন ইয়োর অডিয়েন্স, এইরকম। বা এমন ভাবে নিজেকে অভিনয় করে দেখান যেন তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে এন্টারটেইনড হয় বা হাসে। মাঝে মাঝে এমন টাইপেরও হয় যে তারা একদম ফ্র্যাঙ্কলি কোশ্চেন্স করে যে আপনাকে ইজি করার জন্য। দিস দিস টাইপস অফ কোশ্চেন ডিপেন্ডস অন টাইপ অল টাইপস অফ স্টুডেন্ট যারা হচ্ছে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট ব্রেক খাচ্ছে বা অনেক নার্ভাস ফিল করছে তাদের জন্য। তারা আপনাকে আস্ক করবে যে আপনি কি প্রেম করেন কিনা, দেন আপনি যদি বলেন যে না বা করি বা হ্যান দেন, ইটস ওকে। দেন ওই প্যাটার্ন বা বিষয় অনুযায়ী হচ্ছে তারা সরাসরি হচ্ছে আপনাকে বলবে যে মনে করেন যে আপনার বাম সাইডে যে আছেন বা সে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, আপনি তাকে প্রপোজ করে দেখান। দেন আপনি এই যে পার্টিকুলার স্টেপে তাদেরকে প্রপোজ করছেন, বা আপনি হচ্ছে সরাসরি লাইক কিভাবে একজন পুরুষ একটা মেয়েকে প্রপোজ করে, এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটা উপস্থাপন করাটাই হইতেছে মেইন ব্যাপার, বুঝছেন? বা এইটা অভিনয় করে দেখানোটাই হইতেছে তারা আপনাকে বিচার বিশ্লেষণ করবে যে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতেছেন, এরকম। তো আমরা 4 থেকে 5টা অভিনয়ের টাইপস পাইলাম, যেটা উপস্থিত বুদ্ধির উপর ডিপেন্ড করে অ্যান্ড আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। এটা এমন না যে আপনি ছোটবেলা থেকে নাট্যকলায় পার্টিসিপেট করছেন, শিখছেন, এরকম হাবিজাবি অনেক কিছু। ইটস ইট ডিপেন্ডস অন দেম। সো কনফিডেন্টলি ক্যারেক্টার গুলোকে নিজের ভেতর বিল্ড করা, ইনস্ট্যান্ট অ্যান্সার করা, এটা হচ্ছে মেইন মুখ্য জায়গা। আর দ্য মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখেছি বা দেখি সাধারণত, যে যারা এক্সাম অ্যাটেন্ড করতেছে তাদেরকে আসলে একটা আনসার্টেন ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়, সেই ক্যারেক্টারের উপর বেস করে তাকে ওই জিনিসটাকে প্লে করতে হয়। সো ইট ইজ নট অলওয়েজ নেসেসারি যে আপনি একই টাইপের যেটা বাসা থেকে বা আমি আপনাকে দেখাই বলে দিয়েছি সেটা শিখে গেছেন আর সেটাই আপনি এক্সাম হলে হুবহু পাবেন। আপনাকে উপস্থিত বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, আর সেই উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয়টাই বারবার করে দিতে হবে, যেন আপনি নিজেকে কোয়ালিফাই করতে পারেন এক্সাম হলে। বুঝতে পারছেন? এরকম।
এবার আসে হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্লে নিয়ে। অনেক স্টুডেন্ট থাকে তারা আস্ক করে বারবার করে যে দাদা ইনস্ট্রুমেন্ট প্লে এর ব্যাপারটা আসলে কি, বা ইনস্ট্রুমেন্ট প্লে কি করা বাধ্যতামূলক, অর ইউ ডোন্ট নো হাউ টু প্লে এ ইনস্ট্রুমেন্ট অর এনি কাইন্ড অফ এরকম টাইপের বিষয়। সো হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর এক্সাম পারফরমেন্স? ইটস ভেরি সিম্পল। আপনি যেটা জানেন না আপনি সেটাকে স্কিপ করবেন, আপনি অবশ্যই যেটা জানেন আপনি সেটার ভিতরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম। সো ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনাকে ইনস্ট্রুমেন্ট প্লে করতে হবে, কারণ ওইটা এক্সামের যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে যদি আপনি ইনস্ট্রুমেন্ট প্লে করেন বা আপনি যদি ইনস্ট্রুমেন্ট বাজাইতে জানেন দেন সরাসরি আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে হবে, ঠিক আছে? আর ওই ইনস্ট্রুমেন্টটা সবসময় হচ্ছে আপনাকে সাথে নিয়ে যেতে হবে, বা ওই ইনস্ট্রুমেন্টটা ওইভাবে পারফরমেন্স করতে হবে এখানে। তো এইটা জাস্ট একটা স্পেসিফিক বিষয় যে আপনি ইনস্ট্রুমেন্টটা ক্যারি করে নিয়ে যাচ্ছেন, অর আপনি হচ্ছে ইনস্ট্রুমেন্টটা প্লে করতেছেন, বাট ওইটার বাইরেও অনেক ইনফরমেশন থাকে, অনেক বিষয় থাকে যেটা আপনাকে পারফরমেন্স করতে হয় আর যেটা খুবই নেসেসারি আর গুরুত্বপূর্ণ। আমি বুঝাইতে পারছি? সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আরে আমি ইনস্ট্রুমেন্ট বাজাইছি, গান করছি ভালো, দেন আই উইল কোয়ালিফাই রাইট নাও, এরকম নেভার উইল হ্যাপেন। এরকম হয় না কখনো। কারণ সবসময় মাথায় রাখতে হয় যে কেন হয় না? কারণ হইতেছে যে আ আপনি আপনি হচ্ছে আপনাকে একটা বিষয়ের উপর বেস করে স্কোর দিবে না। They will provide you different category, they will give you score uh, with different activities, different, তার ভিতর হচ্ছে অভিনয়টা আছে। সো আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনাকে ৫ টাইপস এর বিষয় আস্ক করে, ৩ টাইপের বিষয় আস্ক করে, দেন আপনি তার ভিতরে ২ থেকে ৩ টাইপের বিষয় ভালো করতে পারেন। ওকে? এবার আসি হচ্ছে গানের ব্যাপার বা আবৃত্তির ব্যাপার। অনেকে আসলে জানতে চায় যে গানের ব্যাপার আর আবৃত্তির ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। দেখেন, আপনি আ গানের ক্ষেত্রে বা আবৃত্তি করার ক্ষেত্রে খুব কমপ্লিকেটেড কিছু থাকে না। আপনি যেরকম অভিনয় করছেন, গান আবৃত্তির ব্যাপারটাও কিছুটা ওইভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনাকে যদি কোন সঙ্গীত করতে বলা হইল, দেন আপনি অ্যাজ ইউজুয়াল পারসন হিসেবে ওটা উপস্থাপন করবেন। ইটস নট কমপ্লিকেটেড। এটা আপনি কোন গানের কলি শিখে গেলেন বা জেনে গেলেন, সেটার উপর বেস করে আপনাকে কয়েকটা কোয়েশ্চেনস করবে আর আপনি হচ্ছে সঙ্গীতটা করবেন। যেমন আপনি যেই গানটা ভালোভাবে জেনে যাচ্ছেন, সেই গানটা কোন স্কেলে গাওয়া হইছে, অ্যাকোস্টিক কিনা, বা এটা যেকোনো টাইপের সঙ্গীতই হতে পারে। আপনি রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে পারেন, প্রেমের সঙ্গীত গাইতে পারেন, ইটস ওকে। কিন্তু সবসময় ট্রাই করবেন যে এমন কিছু উপস্থাপন করা যেটা হয়তোবা আপনি সরাসরি জানেন, বা ওইটা নিয়ে আপনার একটা মানে প্রমিনেন্ট নলেজ আছে। ফর এক্সাম্পল, ওই সঙ্গীতটা নিয়ে হচ্ছে আপনার কি দক্ষতাটা ভালো। ওটা কোন স্কেলে গাওয়া হইছে, ওটা কি টাইপের সঙ্গীত, কার লেখা, কার সুর করা, বা কাদের উপর বেস করে করা। তো যেহেতু বৈশাখের মাস, আপনারা জানেন যেহেতু বৈশাখের মাসে এক্সামটা হইতেছে, ইন দ্যাট ইন দ্যাট মান্থ, ইন দিস ইন দিস মান্থ আপনি হচ্ছে বৈশাখের কোনো সঙ্গীতকে ট্রাই করতে পারেন। ওটা কার লেখা, কার গাওয়া, বা কার সুরকার করা ছিল, কোন স্কেলে গাওয়া ছিল, এরকম যাবতীয় ব্যাপারকে একটু খুঁজে বের করতে হবে। সো কিভাবে হচ্ছে সিলেকশন করতে হয় পরবর্তী মিউজিক গুলা আপনি এভাবে পরবর্তীতে জানতে পারবেন। আই উইল গিভ ইউ সাম হিন্টস অ্যাবাউট ইট। বাট তার আগে আমি বলে দিই যে সঙ্গীত সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা গুরুত্ব বেশি দিতে হবে সেটা হইতেছে যে আপনার ভোকালে কোনটা বেশি ভালো শোনাচ্ছে। এখন আপনি তো র‍্যাপ মিউজিক করতেছেন না ওইখানে দাঁড়ায়। মেটাল মিউজিক করতেছেন না, তাই না? হেভি ভয়েসে হেভি মেটাল করতেছেন না। আপনি স্মুথ সিম্পল আপনার বেসিক ভয়েসে আপনি একটা সঙ্গীত ৪ লাইন গেয়ে শোনাচ্ছেন। দেন তারা আপনাকে কমপ্লিমেন্ট দিতে পারে, "ও ভেরি নাইস। আপনি তো অনেক ভালো করেছেন।" বা "আপনার তো সুর অনেক সুন্দর।" এরকম any kind of compliment they will provide you during that time. So always remember that যে এটা হইতেছে যেভাবে হইতেছে, যাই হইতেছে না কেন,
আপনি যেন ওইটাকে ভালো করে ক্যাচ করতে পারেন, ঠিক আছে? বা এইটা এতটা কমপ্লিকেটেড কিছু না যে ভাই পরীক্ষা তো দিছি ফাটাই দিলাম, এরকম না। আপনি কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইজি ফিল করতেছেন, কমফোর্ট ফিল করতেছেন, এইটা যেন ওইখানে থাকে। হ্যাঁ, কারণ মনে করেন আপনি হইতেছে খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড খান, বাট আপনি কিন্তু ফাস্ট ফুড খাওয়ায় অভ্যস্ত, কিন্তু আপনার কাছে সবজি ভালো লাগে না, আপনার কাছে কোনো রকম কোনো কি বলে খুব বেশি পরিমাণে যে তেতো আছে তরকারি বা এরকম টাইপের বিষয় ভালো লাগে না। এখন আপনি নিজের অভ্যাসটাকে ওইভাবে তৈরি করছেন বলে আপনার কাছে এগুলো ভালো লাগছে না, অথচ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো জিনিস, বা ইন সাম ডিফারেন্ট সেন্স এটা কিন্তু খুবই বেশি পরিমাণে আপনাকে কি হেল্প এন্ড সাপোর্ট করতেছে টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, টু ডেভেলপ ইউর সেলফ অর এনি কাইন্ড অফ বিষয় আমি যেটাই বলি না কেন। ক্ল্যারিটি পাইলেন? তো এমন কোনো সঙ্গীত সিলেকশন করেন যেটা আপনার ভোকালে সুরের সাথে আপনি ওটাকে ভালো করে উপস্থাপন করতে পারেন। বৈশাখের অনেক সঙ্গীত আছে এরকম। হ্যাঁ, এরপরে আরো কিছু আননেসেসারি কিছু কোয়েশ্চেন্স আসে, যেমন আমরা দেখে থাকি যে যারা অনেক বেশি ভালো পারে বা যারা হচ্ছে অনেক বেশি ভালো নিজেকে প্রেজেন্ট করে, তাদের ভেতর থেকে অনেকেই আসলে কোশ্চেন আস্ক করে যে সাচ এজ লাইক, আমরা যদি দু একটা কোশ্চেন বলি যে রিসেন্টলি হয়তো বা অমুক পার্সন মারা গেছেন, বাংলাদেশে অনেক বিখ্যাত একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ, তার সম্পর্কে বা তার রিলেটেড কোনো কোশ্চেন দে উইল আস্ক ইউ, অর তার অবদান বা এনি কাইন্ড অফ ইনফরমেশন দে উড লাইক টু নো। সো ওই যাবতীয় ব্যাপারগুলো একটু সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যেতে হবে। তা এইগুলো আমি বলে দিব, বাট বিফোর ডুইং দ্যাট আমি হচ্ছে আপনাদের আজকে একটা পডকাস্ট দিয়ে দিচ্ছি, ওই পডকাস্টটা দেখবেন, শুনবেন, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু আইডেন্টিফাই সাম ক্লুজ টু হাউ টু কিভাবে অভিনয় করতে হয়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে কোন টাইপের সঙ্গীত আপনি প্লে করতে চান, যারা ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারেন, কোন টাইপের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি সার্টিফিকেট, যেটা আপনি প্রিভিয়াসলি কোনো জায়গায় কোনো পারফরমেন্স অ্যাটেন্ড করেছেন, অর এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আপনার ছিল ছোটবেলায়, ওগুলোকে কালেক্ট করা, ওগুলো কালেক্ট করে ওগুলো নিয়ে যাওয়া এক্সাম হলে টিচারদের সামনে প্রেজেন্ট করা বা দেখানো, এই যাবতীয় ব্যাপারগুলো হচ্ছে আপনাকে রাখতে হবে। বুঝতে পারছি? সো এই হইতেছে আমাদের ওভারঅল ব্যাপার, বাট মোস্ট অফ দ্য কমন কেসেস নাটক, নাটকের মেইন এক্সামে আপনাকে অভিনয় করা, সঙ্গীত করা, আবৃত্তি করা, ইনস্ট্রুমেন্ট বাজানো, নৃত্য করা, এই 5টা জিনিস হচ্ছে মোস্ট কমন। এর ভেতর থেকে তারা আপনাকে 2টা জিনিস করতে পারে, এক্সট্রা বলতে পারে করো, আর হয়তো 5টা জিনিসই প্রেজেন্ট করতে বলতে পারে। বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট যে যারা আর্লি পরীক্ষা দেয় বা আগে পরীক্ষা দেয় তাদের চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে, বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আর এক্সাম হলে একটা এক্সামিনের একটা এনার্জির ব্যাপার আছে। যেমন দেখেন যে আমি আপনার সাথে 38 মিনিটস ক্লাস নিচ্ছি, সো ইটস নট মাই ডেইলি টাস্ক। হ্যাঁ, আমার একটা লিমিটেশন আছে যে আমি ডেইলি আমি এতগুলো ক্লাস নিলাম, এতগুলো প্র্যাকটিস দেখাইলাম, সো ওইটা সেম টু সেম বিষয় অন্যান্য যারা টিচার আছেন তাদের ক্ষেত্রেও একই বিষয় কাজ করে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি সবসময় মাথায় রাখবেন যে যখন এক্সাম কমিটি, সরি এক্সাম, হ্যাঁ এক্সাম বোর্ড হচ্ছে যখন একটা দীর্ঘ ক্লাস বা দীর্ঘ পরীক্ষার স্টুডেন্ট, মানে দীর্ঘ স্টুডেন্টদের এক্সাম নিচ্ছে, ফর এক্সাম্পল 2 or 3 আওয়ার্স, ওনারা অনেক বেশি পরিমাণে টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, সো যখন তারা যখন অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে তখন তারা পরবর্তী যারা স্টুডেন্ট আছেন তাদের বেশি গুরুত্ব দেয় না। কিভাবে দেয় না, যে সাপোজ আপনার এক্সাম ডিউরেশন কম হইলো, আপনি আহ মানে তারা আর কি ভালো কোয়ালিফাইড পাচ্ছে না এরকম। এই জন্য ট্রাই করবেন যদি সিরিয়াল ওয়াইজ না যায় আগে আগে এক্সামটা অ্যাটেন্ড করা, ঠিক আছে? যাই হোক, সমস্যার কিছু নাই। আমি আপনাদের একটা পডকাস্ট দিয়ে দিব, সেই পডকাস্ট দেখলে পরবর্তীতে বুঝতে পারবেন ক্লিয়ার। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ভাইয়া নাচ যদি না জানা থাকে তাহলে সমস্যা হবে? না না, এটা এটা অতটা ম্যাটার করে না, কারণ তারা আপনাকে সরাসরি আগে আস্ক করবেই, বা আপনার সার্টিফিকেটস গুলা বা আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে সেটা দেখে তারা আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, বা তারা আইডেন্টিফাই করে ফেলবে যে আপনি পার্টিকুলারলি কোন কোন বিষয়গুলো ভালো পারেন, ঠিক আছে?
ইটস নট নেসেসারি যে অলওয়েজ আপনি হচ্ছে নাচ পারেন বা ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারেন, এটা অতটা নেসেসারি না। আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা এগুলো ছাড়াই চান্স পেয়েছিল। ঠিক আছে, এছাড়া আর কোনো কোয়েশ্চেন্স? না ভাইয়া। কিন্তু ভাইয়া যদি ইনস্ট্রুমেন্ট বাজাতে না পারে, শুধু গান গাইতে পারে, তাহলে কি হবে? হ্যাঁ, গান গেতে পারলে হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এর সাথে সাথে আপনাকে একটু অভিনয়টা গুরুত্ব সহকারে শিখে যেতে হবে। আর একই সাথে হচ্ছে আপনি আবৃত্তি করতে পারেন বা এরকম টাইপের বিষয় ভালো করে জেনে যেতে হবে। অনেক ইউনিভার্সিটিতে থাকে এরকম যে আপনি যদি ডিউতে এক্সাম দেন আপনাকে প্রাইমারি সিলেকশন করবে আগে। মনে করেন এখন তো একটা সাবজেক্ট সিলেকশন হয়ে গেল ঈদের আগে, তাই না? তো এরপরে আপনি একটা নোটিশ পাবেন, সেই নোটিশে সরাসরি হচ্ছে লিস্ট আউট করে দেওয়া থাকবে যে কারা কারা কোন কোন দিন পরীক্ষা অ্যাটেন্ড করবে। 3 দিন ব্যাপীও পরীক্ষা হয়, 2 দিন ব্যাপীও পরীক্ষা হয়। ডিপেন্ড করে আপনার সরাসরি এক্সামিনারদের উপরে বা কতজন স্টুডেন্ট আসলে ডিউতে ফর্ম ফিল আপ করেছে বা নেক্সট সিলেকশন রাউন্ডের জন্য নিজেকে, যেটা বললাম আর কি, সাবজেক্ট সিলেকশন নিজেকে রেখেছে তাদের উপরে। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি হচ্ছে সরাসরি ওই প্রাইমারি সিলেকশনে যাবেন। প্রাইমারি সিলেকশনটা ভেরি সিম্পল হয়, আমি যা যা বললাম আজকে এইটুকু বেস করেই হবে। কিন্তু ইন সেকেন্ড সেকেন্ড মানে সেকেন্ড সেকশন, এই এক্সামের সেকেন্ড সেশন, তখন হচ্ছে আপনাকে একটু পোক্তভাবে প্র্যাকটিস করে যেতে হয়। বাট ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। কারণ প্রথম হয়তোবা আপনাকে প্রথম ধাপে আপনাকে হয়তোবা ফার্স্ট ফেজে তারা আপনাকে অতটা সিরিয়াসলি পরীক্ষা নিবে না, বাট সেকেন্ড ফেজে কিন্তু নেয়। কিন্তু এটা ডিপেন্ড করে যে কতজন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। বাট ইউ শুড অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ যে আপনি ফার্স্ট ফেজে ভালোভাবে টিকেন, কারণ সেকেন্ড ফেজ নাও হতে পারে। মনে করেন আমার ভালো লাগতেছে না, আমি এই কমিটির মেম্বার, বোর্ডের মেম্বার, এখন আমি সেকেন্ড ফেজ নিব না, সো আমি আপনাকে ফার্স্ট ফেজেই আটকাই দিব বা ওইভাবে রাখবো। হ্যাঁ, যদি আপনারা যারা ডিউতে এক্সাম দিবেন, সো তারা হচ্ছে এই ব্যাপারটাকে একটু মাথায় রাখেন। আর যারা সিইউতে এক্সাম দিবেন তাদের তো একবারে এক্সাম হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? দেখেন, আর্টের ব্যাপারটা হচ্ছে যে মেইন এক্সাম ভাইবার মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু ভালো পারেন বিষয়ে, আপনার বিষয়গুলো, এটাকেই হচ্ছে প্রেজেন্ট করা। ঠিক আছে, এমনও দেখা যায় যে অনেক ছেলে অনেক মেয়েরা থাকে যাদের হচ্ছে 5টা কোশ্চেন করছে, তার ভিতরে একটা অভিনয় করতে বলছে আর একটা সঙ্গীত গাইতে বলছে। তারা এতটাই সুন্দরভাবে নিজেদের প্রেজেন্ট করেছে যে তারা 100% কোয়ালিফাইড হয়ে গেছে। তো ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনাকে এইটা হইতে হবে ওইটা হইতে হবে এরকম। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। ওকে, তো মোটামুটি আজকে আমরা একটা প্রপার ধারণা পেলাম। আজকে আমি একটা পডকাস্ট দিচ্ছি, আপনারা এটা দেখে আসেন, শুনেন। আর হচ্ছে আপনারা একটা দুটো অভিনয় এটা সিলেকশন করে ফেলেন, আর সঙ্গীতগুলো সিলেকশন করে ফেলেন যেটা হচ্ছে আপনাদের ভোকালের সাথে খুব ভালো মিলতেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল বিষয়ের উপর বেস করে ডিটেলসে ক্লাস করব। ঠিক আছে, সো লিস্টও পেয়ে যাবেন আপনি একটা, যেটা হচ্ছে পরবর্তীতে আপনারা কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রেকর্ডিংটা কালকে পেয়ে যাবেন আর নেক্সট ক্লাস ডেট আমি জানাই দেবো। শুভকামনা সবাই।